ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমরা কেমিস্ট্রির কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেমন ভ্যালেন্সি অর্থাৎ যোজনী জিনিসটা আসলে কি, ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন জিনিসটা আসলে কি, অক্সিডেশন নাম্বার অথবা জারণ সংখ্যা জিনিসটা আসলে কি। আসলে এই জিনিসগুলো খুব ইজি, বাট তারপরেও আমরা মাঝে মাঝে এই জিনিসগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো নিরূপণ করতে পারি না, অর্থাৎ এক করে ফেলি। আজকের ক্লাসের পর তুমি যোজনী, যোজ্যতা ইলেকট্রন বা অক্সিডেশন নাম্বার অথবা জারণ সংখ্যা জিনিসটা আসলে কি এই বিষয়ে ক্লিয়ারলি কনসেপ্ট পাবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ভ্যালেন্সি অথবা যোজনী জিনিসটা আসলে কি। লক্ষ্য করো, আমরা ফার্স্টে আলোচনা করব ভ্যালেন্সি অথবা যোজনী জিনিসটা আসলে কি। তে ভ্যালেন্সি বা যোজনী এটার ডেফিনেশনটা আমরা আসলে দুই ভাবে দিতে পারি। প্রথমত, কোন একটা মৌলের অথবা কোন একটা পরমাণুর সর্ববস্থ কক্ষপথে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে অর্থাৎ যতগুলো সিঙ্গেল ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে কিন্তু ওই মৌলের যোজনী বলা হয়। আবার যোজনী ডেফিনেশনটা কিন্তু আমরা আরেকটা ভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে কোন একটা মৌল তার সাথে যতগুলো একযোজী পরমাণু যুক্ত করতে পারে তার সংখ্যাকেও কিন্তু আমরা তার যোজনী বলবো। তাহলে চলো একটু লক্ষ্য করি। যেমন ধরো সিম্পল ভাবে যদি আমরা এখানে পানির সংকেত লিখি, ধরো H2O পানি, তাহলে এখানে দেখো আমাদের এখানে এই অক্সিজেন তার সাথে কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত আছে। তার মানে এখানে আমরা বলতে পারি হাইড্রোজেনের যোজনী কিন্তু এক। যেহেতু অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি এই অক্সিজেনের যোজনী কিন্তু দুই। ঠিক অনুরূপ ভাবে আমরা বলতে পারি ধরো অ্যামোনিয়া, খেয়াল করো এই অ্যামোনিয়া এখানে নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে আমরা কিন্তু বলতেই পারি আমাদের এই নাইট্রোজেনের যোজনী কিন্তু তিন। কারণ আমরা ডেফিনেশন কিন্তু পড়লাম যে কোন একটা মৌলের তার সাথে একযোজী যতগুলো পরমাণু যুক্ত করতে পারবে তার সংখ্যা কিন্তু যোজনী বলা হয়। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, ধরো এখানে আমরা লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে একটু লক্ষ্য করো এই ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন দুইটা যুক্ত আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে একযোজী পরমাণু কিন্তু দুইটা যুক্ত আছে, তাহলে এই ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু হবে দুই। আরেকটা ডেফিনেশন জানি যে কোন একটা মৌলের পরমাণু সর্বস্থ কক্ষপথ অর্থাৎ আউটারমোস্ট শেলে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে তার সংখ্যাকেও কিন্তু ওই মৌলের যোজনী বলা হয়। যেমন ধরো আমি যদি এখানে বলি, ধরো তোমার হচ্ছে এখানে আমাদের দেখো অ্যামোনিয়া যৌগ লিখছি, তো এই অ্যামোনিয়া যৌগে এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু কিন্তু হচ্ছে নাইট্রোজেন। তার মানে এখন যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, একটু লক্ষ্য করো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2 2p3। তাহলে দেখো এইটাই হচ্ছে নাইট্রোজেনের আউটার মোস্ট শেল, অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেনের সর্বস্থ কক্ষপথ। এই নাইট্রোজেনের সর্বস্থ কক্ষপথে আমরা যদি খেয়াল করে দেখো 2s2, তারপরে এই 2p অরবিটালটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি 2px1 2py1 2pz1। তাহলে দেখো এখন কিন্তু এই নাইট্রোজেনের সর্বস্থ কক্ষপথ অর্থাৎ আউটার মোস্ট শেলে অযুগ্ম অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা। যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে তিনটা, তাহলে এই নাইট্রোজেনের যোজনী কিন্তু হবে 3। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা অক্সিজেনের বের করি বা অন্যান্য মৌলগুলোর বের করি, সেক্ষেত্রেও দেখা যাবে যে তার সর্বস্থ কক্ষপথে অযুগ্ম যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোই তার যোজনী হয়। তাহলে আরেকটা মৌলের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করতে পারি। লক্ষ্য করো আমরা ফসফরাসের অ্যাটমিক নাম্বার কিন্তু হচ্ছে 15, পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখি, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে দেখো ফসফরাসের সর্বস্থ কক্ষপথে আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এইটা হচ্ছে আউটার মোস্ট শেল, অর্থাৎ এটা হচ্ছে ফসফরাসের সর্বস্থ কক্ষপথ। সেই সর্বস্থ কক্ষপথে আমরা যদি এই দেখো p অরবিটালটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এভাবে লিখতে পারবো 3px1 3py1 3pz1। তাহলে দেখো ফসফরাসের সর্বস্থ কক্ষপথে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন আছে, এই ফসফরাসের যোজনী কিন্তু 3। এখন কথা হচ্ছে ফসফরাস কিন্তু দেখো যখন PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাই ক্লোরাইড যখন তৈরি করে তখন দেখো এই ফসফরাসের যোজনী কিন্তু 3 হয়। ঠিক অনুরূপ ভাবে বলতে পারি দেখো ফসফরাসের সাথে একযোজী পরমাণু আছে 3টা, এই কারণে ফসফরাসের যোজনী 3। আবার এই ফসফরাস কিন্তু
5 যোজ্যতা প্রদর্শন করে। কিভাবে একটু লক্ষ্য করো। আমি যদি এটা হচ্ছে ফসফরাস, যেমন ফসফরাস যখন PCl5 গঠন করে, PCl5 এই যৌগটা ফসফরাস নরমাল কন্ডিশনে গঠন করে, কিন্তু ফসফরাস যখন এক্সাইটেড মোমেন্ট অর্থাৎ উত্তেজিত অবস্থায় যায় তখন এই PCl5টা গঠিত হয়। এক্ষেত্রে তখন ফসফরাসের আউটার মোস্ট শেলে যখন দেখো আমি যে স্টার সিম্বল দিয়ে এখানে কোনো মৌলের উপরে কোনো স্টার সাইন থাকলে বুঝতে হবে সেটা হচ্ছে এক্সাইটেড অবস্থায়। তো এক্সাইটেড অবস্থায় যদি ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 এবং 3dz2 এখন দেখো যখন ফসফরাস এক্সাইটেড মোমেন্ট অর্থাৎ উত্তেজিত অবস্থায় যায় তখন এইটা ফসফরাসের আউটার মোস্ট শেল অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ। আর এই সর্ববহিস্থ কক্ষপথে তখন ইলেকট্রন থাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এই পাঁচটা ইলেকট্রনই কিন্তু আনপেয়ার্ড অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন। অর্থাৎ তখন ফসফরাসের যোজনী কিন্তু 5 হবে, অর্থাৎ ফসফরাস 3 এবং 5 উভয় যোজ্যতায় প্রদর্শন করে। এই জন্য ফসফরাস হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনকারী একটা মৌল। তো এটাই ছিল মূলত যোজনী বিষয়টা। তো যোজনী বিষয়টা যদি আমরা বলি, দেখো যোজনী কিন্তু কখনো প্লাস মাইনাস সাইন কিন্তু গ্রহণ করে না এবং যোজনী কখনোই ভগ্নাংশ কিন্তু হয় না। এরপরে একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন জিনিসটা আসলে কি, তাহলে চলো সেটা একটু লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো আমরা এখন যোজ্যতা ইলেকট্রন অথবা ভ্যালেন্স ইলেকট্রন জিনিসটা আসলে কি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে দেখো যোজনী আর যোজ্যতা ইলেকট্রন দুইটা কিন্তু আলাদা জিনিস, এই দুইটা কিন্তু কখনোই একই জিনিস না। যোজনী হচ্ছে কোন একটা মৌলের সর্বস্থ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, সেটা একটু আগে আমরা আলোচনা করছি। কিন্তু যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি হবে, কোন একটা মৌলের সর্বস্থ কক্ষপথে মোট যতগুলো ইলেকট্রন থাকবে তার সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন এক জিনিস নয়। ফার্স্টে যে মৌলটা আছে এটাকে বলা হয় সোডিয়াম। তো সোডিয়ামের সর্বস্থ কক্ষপথ হচ্ছে এটা, আর সর্বস্থ কক্ষপথ ইলেকট্রন আছে কিন্তু দেখো একটা। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে সোডিয়ামের যোজনী কত, অ্যানসার হবে হচ্ছে 1, এবং যদি বলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, অ্যানসার হবে 1। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিন্তু সেম। এরপরে দেখো আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেল কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ সর্বস্থ কক্ষপথ হচ্ছে এটা, যেখানে আমাদের দুইটা ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়ামের যদি যোজনী কত বলি তাহলে অ্যানসার হবে 2, এবং যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা যদি বলি তাহলে সেটাও হবে কিন্তু 2। এরপরে আমরা অ্যালুমিনিয়ামের দিকে যদি লক্ষ্য করি, দেখো অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেল কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের সর্বস্থ কক্ষপথ ইলেকট্রন আছে হচ্ছে 2 আর 1, 3টা। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু 3, যোজ্যতা ইলেকট্রন কিন্তু 3। এরপরে খেয়াল করো সিলিকন, সিলিকনের সর্বস্থ কক্ষপথ যদি আমরা খেয়াল করি এটা, যার s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, p অরবিটালে 2টা ইলেকট্রন আছে, অর্থাৎ আউটার মোস্ট শেলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। যেহেতু 4টা, সিলিকনের যোজনী 4 হবে এবং এর যোজ্যতা ইলেকট্রনও 4 হবে। এরপরে ফসফরাসের দিকে একটু লক্ষ্য করো, ফসফরাসের আউটার মোস্ট শেল কিন্তু এটা, এর সর্বস্থ কক্ষপথে s অরবিটাল আছে 2টা ইলেকট্রন এবং p অরবিটাল আছে 3টা ইলেকট্রন। এখন কথা হচ্ছে মোট ইলেকট্রন কার আছে 5টি। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ফসফরাসের যোজনী কত, আমি কিন্তু 5 বলবো না, ফসফরাসের যোজনী হচ্ছে যোজনী হবে দেখো 8 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে থাকে 3, তাহলে ফসফরাসের যোজনী কিন্তু হবে 3। এইটা কিন্তু নরমাল কন্ডিশনে, অর্থাৎ ফসফরাস যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন ফসফরাসের যোজনী কিন্তু 3 হবে। কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে যে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, তাহলে কিন্তু অ্যানসার হবে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কিন্তু 5টা। তাহলে দেখো এখান থেকে বোঝা যায় যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক নয়। ঠিক অনুরূপ ভাবে দেখো সালফারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সালফারের আউটার মোস্ট শেল বা সর্বস্থ কক্ষপথ হচ্ছে এটা, এখানে ইলেকট্রন আছে 2 আর 4, মোট ইলেকট্রন আছে 6টি ইলেকট্রন আছে। তাহলে এখন আমি যদি বলি এর যোজ্যতা ইলেকট্রন কত, অ্যানসার হবে 6, কিন্তু যোজনী কি 6 না, সালফারের যোজনী হবে দেখো 8 থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2, তাহলে সালফারের যোজনী কিন্তু হচ্ছে 2। তারপরে খেয়াল করো আমরা যে ক্লোরিনের দিকে লক্ষ্য করি, ক্লোরিনের আউটার মোস্ট শেল বা সর্বস্থ কক্ষপথ ইলেকট্রন আছে s অরবিটালে 2টা, p অরবিটালে আছে 5টা, তাহলে মোট 7টা। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে
ক্লোরিনের যোজ্যতে ইলেকট্রন সংখ্যা কত? আমি বলবো 7, কিন্তু যোজনী কিন্তু 7 বলবো না, আমি 8 থেকে 7 বিয়োগ করব, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ক্লোরিনের যোজনী কিন্তু হচ্ছে 1। এরপরে দেখো যে আর্গনের দিকে তাকাই, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। আর্গনের দিকে তাকাই, তাহলে দেখো এর আউটার মোস্ট শেল কিন্তু হচ্ছে এটা, যেখানে আমাদের s অরবিটাল আছে 2টা ইলেকট্রন এবং p অরবিটাল আছে 6টা ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর্গনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? অ্যানসার হবে হচ্ছে 8। তাহলে যোজনী কত হবে? দেখো আমরা 8 থেকে যদি 8 মাইনাস করি তাহলে অ্যানসার কিন্তু 0। তাহলে কত হচ্ছে? আর্গনের কিন্তু কোনো যোজনী নেই, অর্থাৎ আর্গনিক যোজনী কিন্তু হচ্ছে 0। আর আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কিন্তু 0 হয়। তাহলে এখান থেকে এই আলোচনা থেকেই আমরা বুঝতে পারি যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু কখনোই এক নয়, অর্থাৎ যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু ভিন্ন জিনিস। তাহলে লক্ষ্য করো, এখন আমরা জারণ সংখ্যা অথবা অক্সিডেশন নাম্বার নিয়ে কথা বলবো। তো জারণ সংখ্যা অথবা অক্সিডেশন নাম্বারটা আসলে কি? ফার্স্ট আমরা ডেফিনিশনটা বলি। জারণ সংখ্যার ডেফিনিশনটা আমরা এভাবে দিতে পারি যে কোন একটা মৌলের সুস্থিত আয়নের চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা কিন্তু বলা হয়। আমি আবার বলতেছি, কোন একটা মৌলের সুস্থিত আয়নের চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। এবং জারণ সংখ্যার যোজনীর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যেমন যোজনী কিন্তু তোমার কখনোই প্লাস মাইনাস সাইন গ্রহণ করে না, কিন্তু জারণ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস সাইন গ্রহণ করবে। আবার যোজনী কখনো ভগ্নাংশ হয় না, কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। আবার জারণ সংখ্যা, একটা মৌলের জারণ সংখ্যা একাধিক হয়, সেটা আমরা জানি, যোজনী একাধিক হতে পারে। তো এটা আর কি। তাহলে চলো আমরা জারণ সংখ্যাটা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করি। এখন লক্ষ্য করো, যদি আমরা এখানে সোডিয়াম মৌল এর ইলেকট্রনিক কনফিগারেশনটা লক্ষ্য করি, তাহলে দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো সোডিয়ামের কিন্তু সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন আছে একটা। এখন এই সোডিয়াম মৌল যদি কোন রকম ভাবে সে এই একটি ইলেকট্রন রিলিজ করে, অর্থাৎ সোডিয়াম মৌল কোন রকম ভাবে যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আমরা কিন্তু সোডিয়াম প্লাস আয়ন পাবো। তাহলে এই সোডিয়াম প্লাস আয়নের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লক্ষ্য করি, দেখো সেক্ষেত্রে এই সোডিয়াম প্লাস আয়ন এর কনফিগারেশনটা, ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে 1s2 2s2 2p6 3s কিন্তু 0। অর্থাৎ এখানে বলতে পারি, তখন দেখো আউটার মোস্ট শেল অর্থাৎ সর্বোচ্চ কক্ষপথে p অরবিটালে 6টা এবং s অরবিটালে 2টা, অর্থাৎ 6 এর 2 8, অর্থাৎ 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টপূর্ণ আছে। অর্থাৎ এই যে সোডিয়াম প্লাস আয়ন এর কিন্তু এটা কিন্তু একটা সুস্থিত চার্জ বা সুস্থিত আয়ন। এই সুস্থিত আয়নের চার্জ সংখ্যা কত? এখানে কিন্তু চার্জ সংখ্যা হচ্ছে +1। তাহলে এখন আমরা বলতে পারি যে সোডিয়ামের জারণ সংখ্যা কিন্তু হবে +1। এই জন্যই কিন্তু বলা হলো যে ডেফিনেশনে যে কোন একটা মৌলের সুস্থিত আয়নের চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে তার আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে। এই 8টা ইলেকট্রন থাকার কারণে সোডিয়ামের কিন্তু জারণ সংখ্যা আছে +1। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা মৌল খেয়াল করি, একটু লক্ষ্য করো, ধরো আমরা এখানে ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কিন্তু 17। এখন দেখো এর যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করি, 1s2 2s2 2p6, তারপরে খেয়াল করো 3s2 3p5। তাহলে এটাকে কিন্তু আমরা বলবো ক্লোরিনের আউটার মোস্ট শেল অথবা সর্বোচ্চ কক্ষপথ। অর্থাৎ ক্লোরিনের সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন আছে 5 আর 2 7টি। এখন এই ক্লোরিন যদি কোনো রকম ভাবে একটা ইলেকট্রন গ্রহণ করলে এখান থেকে আমরা ক্লোরাইড মাইনাস আয়ন পাবো। এই ক্লোরাইড মাইনাস আয়ন যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা খেয়াল করি, তাহলে কিন্তু দেখো এই ক্লোরাইড মাইনাস আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা তখন হবে কিন্তু 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে দেখো তখন কিন্তু আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন, অর্থাৎ ক্লোরাইড মাইনাস আয়নের কিন্তু অষ্টপূর্ণ, অর্থাৎ সর্বোচ্চ কক্ষপথ, অর্থাৎ আউটার মোস্ট শেলে ইলেকট্রন কিন্তু 8টা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরিন কিন্তু অষ্টপূর্ণ, অর্থাৎ ক্লোরাইড মাইনাস আয়ন, অর্থাৎ আমরা এখানে বলতে পারি Cl মাইনাস যে আয়ন, এই আয়নটা কিন্তু সুস্থিত। তাহলে যেহেতু সুস্থিত, তাকে একটা ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত কাঠামো অর্জন করতে হয়েছে। এই কারণে যদি ইলেকট্রন গ্রহণ করছে, এর জন্য ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1।
এই জন্য কিন্তু তার মানে আমরা বুঝতে পারছি অর্থাৎ কোন একটা মৌলের সুস্থিকরণের চার সংখ্যা, যখন ক্লোরাইড -1 এর চার সংখ্যা কিন্তু -1, তাহলে এটাই কিন্তু আমরা বলবো হচ্ছে জারণ সংখ্যা। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করতে পারি। এবার আমরা আরেকটা উদাহরণ খেয়াল করব, যেমন আমরা যদি এখানে অক্সিজেন লিখি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কিন্তু 8, দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2 2s2 2p6, খেয়াল করো। তাহলে এইটা কিন্তু আমাদের অক্সিজেনের, তাহলে খেয়াল করো 1s2 2s2 2p4, অর্থাৎ এইটাই কিন্তু অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ আউটার মোস্ট শেলে কিন্তু ইলেকট্রন আছে 4 আর 2 6টা, অর্থাৎ এর কিন্তু অষ্টক পূর্ণ না। কিন্তু আমাদের এই অক্সিজেন যদি কোনো রকম ভাবে এখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিন্তু এখানে অক্সাইড -1 তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক কাঠামোটা হবে 1s2 2s2 2p6, তাহলে দেখো অষ্টক পূর্ণ। তাহলে অষ্টক পূরণ করার জন্য অক্সাইডকে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে, তখন এই যে অক্সাইড 2 আয়ন, এই আয়নটা কিন্তু তখন সুস্থিত হচ্ছে। তাহলে এখানে সুস্থিতের চার সংখ্যা কত 2-, অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু হবে 2-। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা। তো আমরা বিষয়টা মনে বুঝতে পারছি জারণ সংখ্যা কিভাবে বের করে। এবার আমরা একটা বিষয়, সেটা হচ্ছে একটা লাস্ট একটা বিষয় আলোচনা করে এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিভাবে বের করে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের জারণ সংখ্যা কিভাবে বের করে সেটা আমরা একটু দেখব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিব তোমাদেরকে, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো দেখো আমি এখানে একটা যৌগ লিখছি KMnO4, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। স্যার তোমাকে প্রশ্ন করবে যে এখানকার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো। এখন কথা হচ্ছে আসলে ফার্স্ট আমাকে জানতে হবে এখানে কেন্দ্রীয় পরমাণু কি। দেখো এখানে ম্যাগনেসিয়াম কিন্তু মাঝে আছে, এখন মাঝে থাকলে যে সেটা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু হবে এমনটা কিন্তু নয়। কেন্দ্রীয় পরমাণু আমরা দুই ভাবে বের করতে পারি। আগে একটু কেন্দ্রীয় পরমাণুর বিষয়টা আলোচনা করি। সেটা হচ্ছে কি, কোন একটা মৌল, মানে কোন একটা যৌগে যে মৌলটির জারণ সংখ্যা বা যোজনী সর্বোচ্চ হবে সেই মৌলটা হবে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু। আমি আবার বলতেছি, কোন একটা যৌগের যে মৌলের যোজনী সর্বোচ্চ হয় সেটি হচ্ছে সেই মৌলটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অথবা কোন মৌলের সাথে যতগুলো পরমাণু যুক্ত থাকতে পারে, যার সাথে যুক্ত থাকবে সেটাই কিন্তু হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমরা দেখো, যেমন এখানে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখছি, এর সংকেত লিখছি, তো এখানে ম্যাঙ্গানিজটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন? এই পটাশিয়ামের জারণ সংখ্যা হয় হচ্ছে +1, অর্থাৎ পটাশিয়াম কিন্তু আমি বলতে পারি পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী কিন্তু আমরা জানি 2, কিন্তু এই ম্যাঙ্গানিজের যোজনী কিন্তু হয়, ম্যাঙ্গানিজের যোজনী কিন্তু তোমার হচ্ছে 2 হয়, 5 হয়, 7 হয়, মানে অনেকগুলো। কথা হচ্ছে যে ম্যাঙ্গানিজ কিন্তু সর্বোচ্চ 7 পর্যন্ত যোজনী প্রদর্শন করতে পারে। যেহেতু এখানে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ যোজ্যতা প্রদর্শনকারী মৌল, তাই KMnO4 যৌগে আমাদের কেন্দ্রীয় পরমাণু হবে ম্যাঙ্গানিজ। অর্থাৎ স্যার এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলছে। আমি আরেকটা ভাই, যেমন যদি আমি এখানে ধরো এখানে আয়োডিন হেপ্টাফ্লোরাইড লিখলাম, তো দেখো আমি যদি এখানে আয়োডিন হেপ্টাফ্লোরাইড লিখি, তাহলে দেখো এখানে আয়োডিনের যোজনীও কিন্তু 1, ফ্লোরিনের যোজনীও কিন্তু 1, কিন্তু এখানে এই আয়োডিনের সাথে আমাদের ফ্লোরিন যুক্ত আছে কয়টা? 7টা। তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম হবে হচ্ছে আয়োডিন, কারণ আয়োডিনের সাথে কিন্তু 7টা ফ্লোরিন যুক্ত আছে। তো এই দুইটা ভাবে আমরা সেন্ট্রাল অ্যাটম অথবা কেন্দ্রীয় পরমাণু বের করতে পারবো। তাহলে দেখো আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা কিভাবে বের করে সেটা লক্ষ্য করি। আমি যদি এখন বলি ধরো যার জারণ সংখ্যা বের করতে হয় সেটা x ধরতে হয়, যেহেতু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে সেটাকে আমরা x ধরে নেব। এখন পটাশিয়াম, আমরা জানি যে পটাশিয়ামের জারণ সংখ্যা কিন্তু হচ্ছে 1 +1, তাহলে প্লাস সাইন লেখা লাগে না, প্লাস ম্যাঙ্গানিজ x, কারণ এটা আমরা বের করব। এবার আমরা জানি যে এই অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তার অষ্টক পরমাণু হয়, এই কারণে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এবার অক্সিজেন পরমাণু আছে 4টা, তাই এখানে 4 দ্বারা গুণ করব। এবার এই যৌগটা হচ্ছে একটা নিউট্রাল যৌগ, অর্থাৎ এর উপরে কোনো প্লাস মাইনাস দিয়ে কোনো চার্জ লেখা নেই, এই কারণে পুরো যৌগের চার্জ আমরা 0 লিখব। আর যদি এখানে লেখা থাকতো তাহলে সেই সংখ্যাটা আমরা লিখে দিতাম চিহ্ন সহ। তো এখন একটু হিসাব করে দেখো, আমরা এখান থেকে 1 প্লাস x মাইনাস 4 দুগুণে 8 সমান 0। তাহলে এখান থেকে আমরা হিসাব নিকাশ করে দেখো x - 7 = 0,
তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব x সমান কিন্তু +7। এখন এই কথার মানে কি, x +7 এই কথার মানে হচ্ছে KMnO4 অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে তার কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে +7। তো এইভাবে আমরা জারণ সংখ্যা বের করতে পারবো। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।